আজকের এই গভীর আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের চারপাশের প্রকৃতিতে এমন অনেক কিছুই ছড়িয়ে আছে যা আমরা প্রতিদিন দেখি, কিন্তু সেগুলোর ভেতরের গঠনতন্ত্র নিয়ে হয়তো সেভাবে ভেবে দেখা হয় না। হ্যাঁ, একদমই তাই। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এমনই একটি অতি পরিচিত পতঙ্গ নিয়ে কথা বলবো, মানে ঘাসফড়িং। আজকের এই তথ্যগুলো আমরা মূলত উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞানের কিছু চমৎকার লেকচার থেকে সংগ্রহ করেছি। হুম। তবে চিন্তা করার কোনো কারণ নেই, এটি কোনো একঘেয়ে ক্লাসরুম লেকচার হতে যাচ্ছে না। আমাদের উদ্দেশ্য হলো এই জটিল জীববৈজ্ঞানিক টার্মগুলোকে একটু সহজভাবে, একটু অন্যভাবে বিশ্লেষণ করা। আসলে ঘাসফড়িংয়ের মতো একটি ক্ষুদ্র প্রাণীর ভেতরে প্রকৃতির যে নিখুঁত ইঞ্জিনিয়ারিং লুকিয়ে আছে তা জানলে যে কেউ অবাক হবেন। শান্তশিষ্ট এই প্রাণীটির বায়োমেকানিক্স বিশ্লেষণ করলে বোঝা যায় এরা টিকে থাকার দৌড়ে কতটা এগিয়ে আছে। টিকে থাকার প্রসঙ্গে যদি আসি, ঘাসফড়িংয়ের একটি নির্দিষ্ট প্রজাতির বৈজ্ঞানিক নাম হলো প্যাকিলোসেরাস ফিকটাস। হ্যাঁ, পিকটাস। কিন্তু এর বাইরেও তো পৃথিবীতে এদের অসংখ্য প্রজাতি রয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত নামটা বোধহয় পঙ্গপাল বা লোকাস্ট। ও, লোকাস্ট! এদের ধ্বংসাত্মক ক্ষমতার কথা তো সবাই জানে। ঠিক, এরা যখন ঝাঁক বেঁধে ওড়ে দিনে প্রায় 15 কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে পারে। মানে এত এনার্জি এরা পায় কোথা থেকে? এই বিপুল এনার্জি আর এন্ডিউরেন্সের রহস্যটা লুকিয়ে আছে এদের বেসিক অ্যানাটমিতে। শ্রেণীবিন্যাস অনুযায়ী এরা হলো আর্থ্রোপোডা পর্বের প্রাণী। আচ্ছা। আর্থ্রোপোডা পর্বের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এদের সন্ধিযুক্ত পা। কিন্তু এর চেয়েও বড় যে মেকানিজম এদের টিকে থাকতে সাহায্য করে তা হল এদের বহিক কঙ্কাল বা এক্সোস্কেলেটন। এদের পুরো শরীর কাইটিন নামের একটা উপাদানে মোড়ানো থাকে। কাইটিন, এটা কি এক ধরনের শর্করা? হ্যাঁ, কাইটিন হল অত্যন্ত জটিল এবং শক্ত পলিস্যাকারাইড। এটাকে আধুনিক যুগের বডি আর্মার বা বুলেটপ্রুফ ভেস্টের সাথে অনায়াসে তুলনা করা যায়। দারুণ তো। এই কাইটিনের বর্ম ওজনে হালকা, আবার ভেতরের নরম অঙ্গগুলোকে বাইরের আঘাত থেকে একদম নিখুঁতভাবে রক্ষা করে। ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক। ওজনে হালকা হওয়ার কারণেই সম্ভবত এদের পক্ষে দীর্ঘক্ষণ ওড়া বা লাফানো সম্ভব হয়। তবে এই আর্থ্রোপোডা পর্বের ভেতরেও এদের একটা নির্দিষ্ট শ্রেণী আছে, তাই না? একদম ঠিক। এরা হলো ইনসেক্টা বা প্রকৃত পতঙ্গ। ইনসেক্টা বলতে তো পতঙ্গ বোঝায়, কিন্তু পতঙ্গ হওয়ার জন্য তো শরীরের খণ্ডক বা সেগমেন্টেশনের একটা ভূমিকা থাকে। থাকে তো, পতঙ্গ হিসেবে পরিচিত হওয়ার জন্য একটা সুনির্দিষ্ট বডি প্ল্যান থাকতে হয়। ঘাসফড়িংয়ের দেহকে খুব স্পষ্টভাবে 3টি অঞ্চলে ভাগ করা যায়। বিজ্ঞানের ভাষায় এই অঞ্চলগুলোকে বলে ট্যাগমাটা। ট্যাগমাটা। এই 3টি সুস্পষ্ট ভাগ হল মস্তক, বক্ষ এবং উদর, অর্থাৎ মাথা, বুক আর পেট। আচ্ছা। এর পাশাপাশি 3 জোড়া পা এবং ডানা থাকাটা ইনসেক্টার একটা আদর্শ বৈশিষ্ট্য। এই সেগমেন্টেশন এদের চলাফেরায় অসম্ভব ফ্লেক্সিবিলিটি দেয়। শারীরিক গঠনের এই ফ্লেক্সিবিলিটি তো বাইরে থেকে বোঝা গেল, কিন্তু বর্মের ভেতরের অবস্থাটা যদি দেখি, আমাদের সোর্সগুলোতে হিমোসিল নামক একটা টার্ম বারবার উঠে এসেছে। হিমোসিল। বলা হচ্ছে এদের রক্ত সংবহন ব্যবস্থা নাকি মুক্ত প্রকৃতির। মানুষের মতো কোনো বদ্ধ রক্তনালী এদের নেই। এটা কিভাবে কাজ করে? এটা পতঙ্গ বিজ্ঞানের খুব আকর্ষণীয় একটা দিক। ঘাসফড়িংয়ের শরীরে কোনো বদ্ধ রক্তনালী নেই। এদের দেহের ভেতরে যে ফাঁকা গহ্বর থাকে সেটাকেই হিমোসিল বলে। হিমো মানে রক্ত, আর সিল মানে গহ্বর। অর্থাৎ রক্তে পূর্ণ গহ্বর। ঠিক তাই। আর এদের রক্তকে বলে হিমোলিম্ফ। এই হিমোলিম্ফ কোনো পাইপের ভেতরে সীমাবদ্ধ না থেকে সরাসরি এই গহ্বরে মুক্তভাবে প্রবাহিত হয়। ভেতরের অঙ্গপ্রত্যঙ্গগুলো সরাসরি এই রক্তের ভেতরেই ভাসতে থাকে। এখানে তো একটা যৌক্তিক প্রশ্ন চলে আসে, যদি রক্ত কোনো নির্দিষ্ট নালী দিয়ে না গিয়ে একটা গহ্বরে ভাসতে থাকে, তাহলে শরীরের প্রতিটি কোষে অত্যন্ত দ্রুত গতিতে অক্সিজেন পৌঁছায় কিভাবে? ওড়ার জন্য তো প্রচুর অক্সিজেন দরকার। খুব চমৎকার একটা পয়েন্ট ধরেছেন। এখানেই প্রকৃতির আসল জাদু। এই উন্মুক্ত সংবহনতন্ত্র দ্রুত অক্সিজেন পরিবহনের জন্য একেবারেই উপযুক্ত নয়। আর সেই কারণেই ঘাসফড়িংয়ের রক্ত বা হিমোলিম্ফ আদতে কোনো অক্সিজেন বহন করেই না। অবাক করা ব্যাপার, রক্ত অক্সিজেন বহন করে না। না, এদের হিমোলিম্ফের মূল কাজ হল পুষ্টি উপাদান পৌঁছে দেওয়া আর বর্জ্য পদার্থ সরিয়ে নেওয়া। অক্সিজেনের জন্য সম্পূর্ণ ভিন্ন একটা মেকানিজম আছে, সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। তার মানে অক্সিজেন পরিবহনের দায়িত্বটা রক্তের উপর না দিয়ে এরা পুষ্টিতে ফোকাস করেছে। এবার একটু এদের মস্তকের দিকে নজর দেওয়া যাক। মাথার গঠন নিয়ে যা জানলাম, রীতিমতো একটা অত্যাধুনিক সার্ভিলেন্স সিস্টেম। হ্যাঁ, এদের মাথাটা নিচের দিকে ঝুলে থাকে বলে একে হাইপোগ্ন্যাথেস বলে। হাইপোগ্ন্যাথেস। অর্থাৎ মুখ বা চোয়াল মাটির দিকে থাকে। যেহেতু এরা লতাপাতা খায়, মুখটা নিচের দিকে থাকাটাই সুবিধাজনক। তবে সবচেয়ে ইন্টারেস্টিং হলো এদের চোখ। ওই যে পুঞ্জাক্ষী। একদম। মাথার দুই পাশে একজোড়া বিশাল পুঞ্জাক্ষী বা কম্পাউন্ড আই থাকে। এগুলো মানুষের চোখের মতো সিঙ্গেল লেন্স না, অসংখ্য ছোট ছোট ষড়ভুজাকৃতির লেন্স দিয়ে তৈরি, যাদের বলে ওমাটিডিয়াম। এই অসংখ্য ওমাটিডিয়াম কি চারপাশের পরিবেশের একটা মোজাইক ছবি তৈরি করে মস্তিষ্কে পাঠায়? অনেকটা সেরকমই। হাজার হাজার ওমাটিডিয়াম আলাদা আলাদা ছবি ক্যাপচার করে। ফলে এদের দৃষ্টিসীমা অনেক প্রশস্ত হয়। কোনো শিকারী প্রাণী এলে এরা নিমেষেই টের পেয়ে যায়।
তবে এর বাইরেও এদের 3টে ছোট ছোট সরলাক্ষী থাকে। সরলাক্ষী মানে ওসেলি। হ্যাঁ, ওসিলি। এগুলো দিয়ে এরা সরাসরি কোনো ছবি দেখে না। এগুলো মূলত আলোর তীব্রতা মাপার সেন্সর। আচ্ছা, মানে দিন না রাত, রোদেলা না মেঘলা সেটা বুঝতে পারে। ঠিক বলেছেন। ওপর থেকে কোনো পাখির ছায়া পড়ছে কিনা সেই সংকেত ওসিলির মাধ্যমে সরাসরি মস্তিষ্কে পৌঁছায়। সাথে মাথার দুই পাশে থাকা অ্যান্টেনা তো রয়েছেই, সব মিলিয়ে মাথাটা একটা স্বয়ংসম্পূর্ণ রাডার। এই রাডারের ঠিক নিচেই রয়েছে এদের খাবার গ্রহণের টুলকিট। মানুষের মুখের গঠনের সাথে মিল থাকলেও এদের কাজ করার ধরনটা অনেকটা সুইস আর্মি নাইফের মতো। সুইস আর্মি নাইফ তুলনাটা একদম জুৎসই। এদের মুখের প্রতিটি অংশ আলাদা কাজের জন্য মডিফাইড। যেমন ওপরের ঠোঁটকে বলে ল্যাব্রাম, যা খাবারকে মুখের সামনে ধরে রাখে, আর নিচের ঠোঁটকে বলে ল্যাবিয়াম। খাবার তো ধরল, কিন্তু শক্ত ঘাস কাটার জন্য যে যান্ত্রিক শক্তির প্রয়োজন সেটা আসে কোথা থেকে? সেটার জন্য রয়েছে অত্যন্ত শক্তিশালী নিচের চোয়াল, ম্যান্ডিবল। এতে ছোট ছোট করাতের মতো দাঁত থাকে। আচ্ছা, পেশিগুলো এতই শক্তিশালী যে শক্ত পাতার ফাইবার কেটে টুকরো টুকরো করে ফেলে। এই জন্যই এদের মুখপাঙ্গকে ম্যান্ডিবুলেট বলা হয়, আর ওপরের চোয়ালকে বলে ম্যাক্সিলা। এই ম্যাক্সিলা এবং ল্যাবিয়ামের সাথে তো আবার পাল্প নামের কিছু অংশ যুক্ত থাকে। এগুলো কি খাবার যাচাই করে? একদম। ম্যাক্সিলারি ও ল্যাবিয়াল পাল্প কেমিক্যাল সেন্সরের মতো কাজ করে। পাতাটা বিষাক্ত না খাওয়ার যোগ্য সেটা যাচাই করে এরা। আর সবশেষে থাকে হাইপোফ্যারিংস, যা অনেকটা জিহ্বার মতো। লালা মেশানোর কাজ করে? হ্যাঁ, চিবানো খাবারের সাথে লালা বা স্যালাইভা মিক্স করে। অর্থাৎ খাবার যাচাই, কাটা এবং লালার সাথে মেশানো, পুরো কাজটাই মস্তকে শেষ। এবার মস্তক থেকে বক্ষ বা থোরাক্স অঞ্চলে আসা যাক। বক্ষের 3টি ভাগ রয়েছে: অগ্রবক্ষ, মধ্যবক্ষ এবং পশ্চাৎবক্ষ। এদের 3 জোড়া পা তো বক্ষের সাথেই যুক্ত। হ্যাঁ, কিন্তু হাঁটা আর লাফানোর মেকানিজম তো আলাদা। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এদের পেছনের পায়ের ফিমার অস্থি। প্রথম 2 জোড়া পা হাঁটার জন্য, কিন্তু পেছনের পায়ের ফিমার ভীষণ পেশিবহুল আর বড়। যেটা স্প্রিংয়ের মতো কাজ করে। একদম ঠিক। লাফ দেওয়ার প্রস্তুতি নেওয়ার সময় পেশিতে প্রচুর শক্তি জমা হয়। রিলিজ হওয়ার সাথে সাথে এরা নিজেদের ওজনের চেয়ে বহু গুণ দূরত্বে ছিটকে যায়। এই লাফানোর পাগুলোকে বলে সল্টাটোরিয়াল পা। সল্টাটোরিয়াল। আর ওড়ার জন্য তো এদের ডানা আছে। বক্ষে যে 2 জোড়া ডানা থাকে সেগুলোর কাজ কি একই রকম? না, সুন্দর একটা বিভাজন আছে এখানে। সামনের ডানাকে বলে টেগমিনা। এগুলো বেশ শক্ত আর চামড়ার মতো। ওড়ার কাছে লাগে না। বিশ্রাম নেওয়ার সময় পেছনের ডানাগুলোকে বর্মের মতো ঢেকে রাখে। আর পেছনের ডানাগুলো দিয়ে ওড়ে? হ্যাঁ, পেছনের মেমব্রেনাস বড় ডানাগুলো বাতাসে ভেসে থাকতে সাহায্য করে। ডানা আর বর্মের কথা একটা ব্যাপার মনে পড়ল। দেহের বাইরের শক্ত খণ্ডকগুলোর তো আলাদা বৈজ্ঞানিক নাম আছে। এই প্লেট বা খণ্ডকগুলোকে বলে স্ক্লেরাইট। পিঠের দিকের স্ক্লেরাইটকে বলে টার্গাম, আর পেটের দিকের স্ক্লেরাইটকে বলে স্টার্নাম। স্টার্নাম? মানুষের বুকেও তো স্টার্নাম নামের হাড় থাকে। হ্যাঁ, নামের বেশ মিল রয়েছে। এবার উদর বা পেটের অংশে আসি। উদরে সাধারণত 11টি খণ্ডক থাকে। একটু আগে আমরা রক্ত সংবহন তন্ত্র নিয়ে কথা বলছিলাম। রক্ত যদি অক্সিজেন বহন না করে তাহলে কোষে কোষে অক্সিজেন পৌঁছায় কিভাবে? এই উদরে কি শ্বাসতন্ত্র লুকিয়ে আছে? শ্বাসতন্ত্র পুরো শরীরেই বিস্তৃত, তবে উদরে এর বড় একটা অংশ থাকে। ঘাসফড়িংয়ের কোনো ফুসফুস নেই। শরীরের দুই পাশে ছোট ছোট ছিদ্র থাকে, যাদের বলে স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র। কয়টা থাকে এই স্পাইরাকল? মোট 10 জোড়া। 2 জোড়া থাকে বক্ষে আর বাকি 8 জোড়া উদরে। এই ছিদ্রগুলো শরীরের ভেতরের ট্রাকিয়া বা শ্বাসনালীর বিশাল নেটওয়ার্কের সাথে যুক্ত। মানে বাতাস সরাসরি পাইপলাইনের মাধ্যমে ভেতরে চলে যায়? একদম। বাতাস ছিদ্র দিয়ে ঢুকে ট্রাকিয়ার মাধ্যমে প্রতিটি কোষের দোরগোড়ায় পৌঁছে যায়। রক্তের কোনো দরকারই হয় না। পতঙ্গদের জন্য এটা খুব দ্রুত। অবিশ্বাস্য একটা ডিরেক্ট অক্সিজেন ডেলিভারি সিস্টেম। উদর অংশের আরেকটা চমকপ্রদ তথ্য হলো এদের শোনার মেকানিজম। কান তো সাধারণত মাথায় থাকে, কিন্তু ঘাসফড়িং শোনে উদর থেকে। প্রথম খণ্ডকে নাকি টিম্প্যানাম নামের একটা পর্দা থাকে। হ্যাঁ, টিম্প্যানা মূলত শব্দ তরঙ্গ ডিটেক্ট করার সেন্সর। প্রথম খণ্ডকের দুই পাশে টান টান পর্দার মতো থাকে। বাতাসে শব্দ তরঙ্গ এলে পর্দাটা কেঁপে ওঠে। আর সিগন্যাল মস্তিষ্কে চলে যায়? ঠিক। এই জন্যই এরা শিকারীর পায়ের আওয়াজ খুব দ্রুত বুঝতে পারে। বাহ্যিক মেকানিজম তো পরিষ্কার হলো। এবার দেহের ভেতরের মূল ইঞ্জিন বা পৌষ্টিকতন্ত্রে প্রবেশ করা যাক। মুখ দিয়ে শক্ত সেলুলোজ কাটার পর সেটা হজম করার জন্য তো বিশাল একটা সিস্টেম দরকার। পৌষ্টিকনালী 3টি ভাগ আছে: স্টোমোডিয়াম, মেসেন্টেরন আর প্রোক্টোডিয়াম। এই ভাগগুলো একটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেসিং প্ল্যান্টের মতো। স্টোমোডিয়াম হলো অগ্রভাগ। মুখ থেকে খাবার প্রথমে ক্রপ নামের থলিতে জমা হয়। এরপর চলে যায় গিজার্ডে। বা পাতা খুব শক্ত, মুখে কাটার পরও পুরো হজমযোগ্য হয় না। গিজার্ড হলো এদের ভেতরের ব্লেন্ডার। এর ভেতরে কাইটিনের তৈরি 6টি শক্ত দাঁতের মতো অংশ থাকে। পেটের ভেতরে দাঁত? হ্যাঁ, গিজার্ডের শক্তিশালী পেশি সংকুচিত হলে এই দাঁতগুলো খাবারকে পিষে একদম মিহি পেস্ট বানিয়ে ফেলে। এই যান্ত্রিক পরিপাক শেষ হওয়ার পরই খাবার পরের ধাপে যায়।
এই মিহি পেস্ট এরপর মেসেন্টেরন বা মধ্যভাগে প্রবেশ করে। এখানেই তো রাসায়নিক পরিপাক হয়, তাই না? একদম ঠিক। মেসেন্টেরন অনেকটা পাকস্থলীর মতো কাজ করে। এখানে পুষ্টি শোষণ হয়। মেসেন্টেরনের প্রাচীরে ভিলাই থাকে, যেগুলো পুষ্টি শোষণ করে সরাসরি হিমোলিম্ফে মিশিয়ে দেয়। কিন্তু রাসায়নিক পরিপাকের জন্য তো এনজাইম বা পাচক রস দরকার। মানুষের লিভার যেমন কাজ করে, এদের এনজাইম আসে কোথা থেকে? এর জন্য আছে হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা। স্টোমোডিয়াম আর মেসেন্টেরনের সংযোগস্থলে 6 জোড়া টিউবের মতো গ্রন্থি থাকে। 6 জোড়া? হ্যাঁ, এই হেপাটিক সিকাগুলোই প্রচুর ডাইজেস্টিভ এনজাইম নিঃসরণ করে। এটা আক্ষরিক অর্থে এদের লিভারের বিকল্প। পুষ্টি শোষণের পর অপাচ্য অংশ চলে যায় প্রোক্টোডিয়াম বা পশ্চাৎভাগে। স্থলজ প্রাণী হিসেবে পানির ভারসাম্য বজায় রাখা তো জরুরি। এই প্রোক্টোডিয়াম কি ওয়াটার ম্যানেজমেন্ট করে? হ্যাঁ, প্রোক্টোডিয়ামে ইলিয়াম, কোলন আর রেকটাম থাকে। রেকটামের ভেতরে 6টি রেকটাল প্যাপিলা থাকে, যা অপাচ্য বর্জ্য থেকে অতিরিক্ত পানি দারুণ দক্ষতায় শুষে নেয়। আচ্ছা, মানে এরা শুষ্ক পরিবেশেও পানির ঘাটতি ছাড়া বাঁচতে পারে। একদম। আর রেচনের জন্য মেসেন্টেরন ও প্রোক্টোডিয়ামের সংযোগস্থলে মালপিজিয়ান নালিকা থাকে, যা কিডনির মতো বর্জ্য ছেঁকে বের করে। পুরো অ্যানাটমি বিশ্লেষণ করলে একটা জিনিস খুব পরিষ্কার হয়। একটা ছোট্ট ঘাস ফড়িংয়ের ভেতরে আস্ত একটা বায়োলজিক্যাল ইঞ্জিন কাজ করছে। কাইটিনের আর্মার, হাজার লেন্সের চোখ, পেটের ভেতর গিজার্ড, 10 জোড়া শ্বাসরন্ধ্র, কোনো কল্পবিজ্ঞানকেও হার মানায়। তবে আজকে সবচেয়ে বেশি যা ভাবিয়েছে সেটা হলো এদের খাদ্যাভ্যাস। হ্যাঁ, লালারসের ব্যাপারটা। জীববিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এটা খুব তাৎপর্যপূর্ণ। মানুষ বা অন্য স্তন্যপায়ী প্রাণীরা ঘাস হজম করতে পারে না, কারণ এতে সেলুলোজ থাকে। আমাদের তো সেই এনজাইম নেই। ঠিক, কিন্তু ঘাসফড়িংয়ের লালায় সেলুলোজ নামক একটা এনজাইম থাকে। এই এনজাইমের কারণেই এরা অনায়াসে সেলুলোজ ভেঙে এনার্জি তৈরি করে নিতে পারে। সেলুলোজ হজম করার এই প্রাকৃতিক ক্ষমতা নিয়ে যদি আমরা একটু অন্যভাবে চিন্তা করি, ব্যাপারটা আমাদের পুরো সভ্যতার সাথে মেলানো যেতে পারে। চিন্তাটা আসলেই চমকপ্রদ। একটু ভেবে দেখুন তো, বিবর্তনের কোনো এক পর্যায়ে যদি মানুষের লালায় বা পাকস্থলিতেও এই সেলুলোজ এনজাইমটি প্রাকৃতিকভাবে তৈরি হতো, তাহলে কি হতো? বিশাল একটা পরিবর্তন চলে আসতো। একদম। আমাদের খাদ্যাভ্যাসে কত বড় বিপ্লব আসত। আমরা অনায়াসেই মাঠের ঘাস, লতাপাতা বা গাছের ছাল খেয়েই পুষ্টি পেয়ে যেতাম। মানুষের শরীরে যদি এই ক্ষমতা থাকত, তবে পৃথিবীর কৃষি ব্যবস্থা আজ কেমন হতো? আমাদের কি আর ধান গম চাষের দরকার পড়ত, নাকি বাড়ির সামনের লনের ঘাস খেয়ে দিব্যি টিকে থাকতে পারতাম? পৃথিবীর খাদ্য সংকট কি তাহলে চিরতরে শেষ হয়ে যেত? এই ভাবনার বিষয়টা নিয়েই আজকের এই গভীর আলোচনা শেষ করছি। আশা করি আজকের তথ্যগুলো প্রকৃতিকে দেখার দৃষ্টিভঙ্গি কিছুটা হলেও পাল্টে দেবে। হ্যাঁ, প্রকৃতির সত্যিই রহস্যময়। নতুন কিছু জানার এই যাত্রা অব্যাহত থাকুক। বিদায়।